বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, শুরু হচ্ছে শাটডাউন বা লকডাউন বা সাধারণ ছুটি যেভাবেই বলি না কেন আমরা, কারণ এই শব্দগুলোর সঙ্গে ইতিমধ্যেই অনেকে পরিচিত, কোনোটি অতি ব্যবহারে হালকাও হয়ে গেছে অনেকের মধ্যে। দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং এটি নিয়ন্ত্রণ না করতে পারলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে হাল সেটি হয়তো গোটা দেশকে একেবারে বেসামাল করে তুলবে। সেই সঙ্গে বাংলাদেশের সামনে প্রথম থেকেই জীবন জীবিকার মধ্যে ভারসাম্য আনবার একটা প্রয়াস প্রথম থেকেই ছিল। সেই চেষ্টাও এই দফায় কতটা কার্যকর হবে সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। টিকা সংকটের অনেকখানি সমাধান করতে পারত, কিন্তু টিকা সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ প্রথমে যে প্রশংসা কুড়িয়েছিল এবং যেভাবে অন্য অনেক দেশই পায়নি তখন বাংলাদেশ টিকা সংগ্রহ করতে পেরেছিল, কিন্তু সেটিরও এখন একটা লেজে গোবরে অবস্থা। সব মিলিয়ে এর মধ্যেই বাজেট 2021-2022 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশের সময় এসে গেছে, একেবারে শেষ প্রান্তে আমরা আলোচনায় করবার জন্য বসেছি। সেই বাজেটটি কেমন হলো সেটি নিয়ে, সেই বাজেট কতটা কোভিড বান্ধব, সেই বাজেট কতটা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে, সেই সব প্রশ্ন অনেকের মধ্যে আছে। আমরা পুরো মাসব্যাপী সংসদের বাইরে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত কী দাঁড়াবে সেটি দেখবার জন্য আমাদের 30 তারিখ পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুইজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং তিনি একই সঙ্গে এর আগে বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী ট্রেড বডি যেটি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছেন শফির ইসলাম মহিউদ্দিন আমার বায়ে বসা রয়েছেন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শফির ইসলাম মহিউদ্দিন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব দেশের কোভিড পরিস্থিতি কী মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কতটা আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে বা দেশের মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আছে? ধন্যবাদ আপনাকে। কোভিড পরিস্থিতিটা আসলে এটা নাম দিয়েছে নোভেল, মানে আনপ্রেসিডেন্টেড। এটার আমরা বিশেষজ্ঞ নই, আমরা ভাইরোলজিস্টও না, আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডও না। তারপরেও আমরা যেটা বুঝছি যে এই কোভিড সারা পৃথিবীকে একটা মানে লণ্ডভণ্ড অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যে প্রথমে দেখলাম যে উহানে এই কোভিডের উৎপত্তি স্থল, এখনও আমরা জানি না এটা ম্যানমেড না এটা ন্যাচারাল। অল আর স্পেকুলেশন, এক এক দিক থেকে এক এক রকম কথা শুনছি। তারপরে এটি চলে গেল ইউরোপে, স্পেন এবং ইটালি যেভাবে হার্ড হিট হলো, তখন এক পর্যায়ে ইটালিয়ান প্রাইম মিনিস্টারকে বলতে শুনেছি যে আল্লাহ ছাড়া, মানে গড ছাড়া এখন আর কোনো সেভিয়ার নাই। তো এরকম একটা পরিস্থিতি হতে হতে আমাদের, আপনি একটু আগে যেটা উল্লেখ করেছেন যে আমাদের তখন ভ্যাকসিন আমদানির জন্য প্রোঅ্যাক্টিভলি সরকার চেষ্টা করেছে এবং সাকসেসফুলি অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের সেটা আমদানির একটি চুক্তিতে প্রাইভেট সেক্টরের থ্রুতেই এটা করা হয়েছে। কিন্তু কোভিডের যে প্রকোপ আমরা সারা বিশ্বে দেখেছি, স্পেনে, আমেরিকাতে, ব্রাজিলে, সাউথ আফ্রিকাতে, সেই তুলনায় আমি বলবো যে আমাদের সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হেলথ সেক্টরের আমরা ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং ব্যবস্থাপনা না থাকা সত্ত্বেও আমাদের দেশের, আমি ফ্রন্টলাইনার স্পেশালি যেটা ডক্টরস এবং নার্স এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সার্বিক, প্রথম তো এমন হয়ে গেল যে কখনো কখনো দেখেছি যে বাড়িতে কোভিড হয়েছে সেই বাড়িতে ডাক্তার ট্রিট করতে যান, তাকেও পারলে বয়কট করা হয়। ওই রাস্তা দিয়ে কেউ যেতে চায় না, বাবা মারা গেলে সন্তান যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে আমরা কাটিয়ে ইতিমধ্যে কোভিড সম্পর্কে একটা মানুষের সম্যক ধারণা এসেছে, কিন্তু কোভিডের যে ভীতিটা সেটা আপনি যথার্থই বলেছেন যে সেটা অনেক দূর কেটে গেছে। কিন্তু সেটার জন্য যে সচেতনতা বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়ালের যে দায়িত্ববোধটা আছে, সেই ক্ষেত্রে
আমরা দেখছি যে আমরা অনেক পিছিয়ে আছি এবং সব কিছু মিলে এখন আমাদের ফার্দার টিকার যেমন প্রথম দিকে খুবই আমরা প্রশংসিত হয়েছি বাংলাদেশ, যখন অনেক দেশ কোনো জ্যাব দিতে পারে নাই তখন আমরা একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এনরোল করে মানুষরা টিকা দিয়েছে এবং যাদের দুটি সম্পন্ন হয়েছে তাদেরকে একটা সার্টিফিকেটের মতো একটা দেওয়া হয়েছে, উইচ ইজ ভেরি প্রেইজওয়ার্দি একটা জব। কিন্তু আনফর্চুনেটলি আপনি দেখবেন যে এই কোভিডে পৃথিবীতে ব্রিচ অফ কন্ট্রাক্ট যেটা দেখলাম, যে এই সিরাম ইনস্টিটিউট যেটা আমাদেরকে সাপ্লাই করার কথা, তারা কিন্তু ইন্টারন্যাশনালি বা এটা করতে পারে না। এটা আমার কাছে অনেকটা ইয়ের মতো মনে হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন দেখেন যে তারা অ্যাস্ট্রাজেনিকার বিরুদ্ধে কেস করেছে এবং কেসে যে রায় হয়েছে দুই পক্ষই বলেছে আমরা জিতেছি। আসলে কে জিতেছে উই রিয়েলি ডোন্ট নো। আমেরিকাতে আমরা দেখেছি যে আমেরিকার একটা স্টেট থেকে তখন জার্মানিতে আপনার এই পিপি সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ভেন্টিলেটর, এগুলোর সব সাপ্লাই হচ্ছে। সেই স্টেটের গভর্নর সেটাকে আটকিয়ে দিয়েছেন। এলসি হয়েছে, কমিটমেন্ট অনুযায়ী সাপ্লাই করবে। এরকম একটা পরিস্থিতিতে আমার কাছে অনেকটা কিয়ামতের মতো মনে হয় যে যখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সবাই আমরা ইয়ানুবসি, মা তার সন্তানকে ফেলে চলে যাবে, আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকব। এখন আজকে কিন্তু যে কনসার্টেড এফোর্ট যেটা আমরা আশা করেছিলাম, ইভেন সায়েন্টিফিক রিসার্চে আমরা কোঅর্ডিনেটেড কোনো এফোর্ট দেখি নাই। যারা পৃথিবীতে নিজেদেরকে সভ্য এবং এই ডাব্লিউটিওর মাধ্যমে একটা ইউনিভার্সাল গ্লোবাল ভিলেজে তৈরি করেছিলেন, অনেক কিছুই আমরা পৃথিবীতে দেখেছি যে অনেক সংকট একসাথে একযোগে এনভায়রনমেন্ট থেকে শুরু করে আমরা মোকাবেলা করার জন্য বা চেষ্টা করেছি। কিন্তু এখানে দেখলাম যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইনিশিয়েটিভ নিয়েছে, যার ফলে সমস্ত পৃথিবীর ব্রেন কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি কাজ করে একটা জায়গায় আসছে, যার জন্য অনেক ট্রায়াল অ্যান্ড এরর। স্টিল দিস ভ্যাকসিন ইজ নট স্যাটিসফাইং। আপনি আমেরিকাতে এখন এই মুহূর্তে যে টিকা নেবে তাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন রকম গিফট দেওয়া হচ্ছে। বিয়ারের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যাগ ট্যাগ নানান কিছু দিয়ে, যে আগে যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললে তাকে উৎসাহিত করার জন্য নিউ ব্যাংক অ্যাকাউন্ট বা একটা নিউ বেবি হলে ইউরোপে দেখতাম যে তাদেরকে গিফট পাঠিয়ে দিত বাসায়। চীনেও হচ্ছে, চীনের একটা প্রদেশে সেইরকম একটা ডিম জিনিস উপহার দেওয়া হচ্ছে, কারণ একটা হিউজ নাম্বারস, কিন্তু স্টিল দে ডোন্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স অন দিস ভ্যাকসিন। সো জাস্ট ছোট্ট করে যদি আপনি এই পর্যায়ে বলেন যে আমাদের উদ্বেগের একটা বড় জায়গা যেটা সেকেন্ড ওয়েভ, ভারতের যে অবস্থা, মধ্য দিয়ে ভারত গেল এবং এখনও যাচ্ছে, নেপালের যে অবস্থা, সো এই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের অনেক বেশি এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকেছে আমরা জানি। সো এখন যে কঠোর বিধিমালা, শাটডাউন বা লকডাউন যাই বলা হোক না কেন, এটা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? নাকি ঢিলে ঢালাভাবেই চলবে, জীবনও চলবে, জীবিকাও চলবে, লকডাউনও চলবে, সব কিছু খোলাও থাকবে, যেটি নিয়ে সমালোচনা হয়েছে আপনি জানেন প্রচুর? হ্যাঁ, সমালোচনা দেখেন, এই সমালোচনার বাইরে কিন্তু আমি বললাম না, যারা আজকে সো কল G7-এর দেশ, ব্রিটেনে দেখেন সমালোচিত হয়েছে। আপনার সুইডেনে প্রাইম মিনিস্টার তো মোটামুটি হেরেই গেল। ও একটা অনুষ্ঠানে 12 জন থাকার কথা বাবলে 13 জন থাকার পরে উনি 5,000 ইউরো ফাইন দিয়েছেন। তো এরকম অনেক দেশেই অনেক কিছু ঘটেছে। একজন অ্যাডভাইজার ইংল্যান্ডে, উনি একটা ওনার মাকে না কাকে দেখতে গিয়েছিলেন, যেটা অ্যালাউড ছিল না। তো মানব সভ্যতার যারা ক্লেম করেন যে আমরা সভ্য জাতি, তাদের ওইখানেও কিন্তু এখানে সমালোচিত হয়েছে। পার্কে দেখেছি মাইকিং করে, আপনার ইউকেতে মাইকিং করে এবং সি শোরে মাইকিং করে করে লোকদেরকে ঘরে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তা তাদের যদি এই অবস্থা হয়, গ্রামে আপনি এতদিন পর্যন্ত ছিল যে গ্রামের মানুষ দে ডোন্ট বিলিভ ইভেন দ্য হোয়াট ইজ করোনা ইজ, ওরা বিশ্বাস করে না, ওরা বলে যে আমরা ভালো আছি। তো এইরকম একটা সার্বিক অবস্থায় আবার অনেকে আমাদের মসজিদে নামাজ পড়ে, কালকেই আমি নামাজ পড়ছিলাম, আমার সামনে দুজন মাস্ক নাই। এখন উনার বিলিভ সিস্টেম হয়তো যে আল্লাহ উইল প্রোটেক্ট মি,
আর আমি চিন্তা করতেছি ওর মাস্ক নাই, হি ক্যান বি ডেঞ্জারাস ফর মি। এখন এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশের সার্বিক অবস্থা, এখানে আমরা সময় সময় আপনি যেটা বলেছেন যে জীবন এবং জীবিকার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে, এবং কোনো কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। আমাদের বর্ডার যেহেতু তিন দিকেই ভারত এবং একদিকে সমুদ্র, এই তিন দিকে এত বড় বর্ডারে আপনি কোনো আইন দিয়ে কানুন দিয়ে এটা সম্ভব না। হেঁটে চলে আসে, গরু যেমন আমাদের হেঁটে চলে আসে, ঠিক মানুষও বিনা পাসপোর্টে যাতায়াতের একটা আছে। এখন বিষয়টা হলো যে কতটা আমরা কার্যকর করতে পারবো। আপনারা দেখেছেন যে প্রথম যখন এপ্রিলে, ইফ আই গো ব্যাক টু 2020 এপ্রিলে কি ইনফ্লাক্স হলো, মানুষ যাওয়া এবং আসা দুটোই। এবারের ঈদের দেখেন, আমরা সরকার চেয়েছে যে মানুষগুলো যার যার স্টেশনে থাকুক, কিন্তু আমরা কিন্তু মিজারেবলি ফেল করছি। এখন মানুষকে তো আপনি ইনহিউম্যান ভাবে পিটিয়ে বা ইয়ে করে পারা যায় না, এটা হেঁটে চলে যায়। আপনি ইন্ডিয়াতে দেখেন 800 কিলোমিটার পর্যন্ত স্পঞ্জের স্যান্ডেল পায়ে দিয়ে হাইটা ও বাসায় চলে গেছে। ইটস ভেরি ডিফিকাল্ট, বাট অলদো আমি বলবো যে আমাদেরও আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং সীমিত যে ব্যবস্থাপনা আছে সেটা দিয়ে সর্বোচ্চটা করে আমাদের এই সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করতে হবে বলে আমি আসবো আমি আপনার কাছে। আবার মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কোভিড পরিস্থিতি আবার নতুন একটা ভিন্ন রকমের পরিস্থিতি, সো বাংলাদেশ কতটা অ্যাড্রেস করতে পারছে, যথাযথভাবে পাচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ আলোচক যিনি আছেন তিনি সহ দর্শক শ্রোতা সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যেন এই কোভিডটা আমাদের মানব সভ্যতাকে কিছু জিনিস বুড়ো আঙুল দেখিয়ে মুচকি মুচকি হাসছে দূরে বসে। যেমন বিশ্বের যত মোরল দেশগুলো আছে, সবচেয়ে শক্তিশালী দেশ যারা পৃথিবীর বেশিরভাগ সম্পদকে দখল করে রেখেছে এবং ওই সম্পদের বেশিরভাগ দিয়ে আবার এমন এমন মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে যে 1000 মাইল দূরে আরেকটি মানব গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু করোনা দেখিয়ে দিয়ে গেল যে তুমি তোমার নিজের লোককেই তো সেভ করতে পারো না। মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, প্রথমে কি অবস্থা তাদের ছিল, ফ্রান্স, রাশিয়া, অন্য দেশগুলোর বেলায় যেগুলো হয়েছে, ব্রাজিল, এই দেশগুলোর বেলায় যেসব জিনিস হয়েছে। তো আমার মনে হয় ওই সোশ্যাল মিডিয়ায় একজনে কে লিখেছিল ছন্দে ছন্দে যে হে মহাবিশ্ব, কি হলো বানিয়ে এত, কি লাভ হলো বানিয়ে এত পরমাণু, কাঁচকলা দেখিয়ে গেল ছোট্ট একটু জীবাণু। ওই কথাটাই সত্য আসলে, যেটা আমি দেখলাম। আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য খাত কত বিশৃঙ্খল, তার চেয়ে সামরিক খাত কত ঔদ্ধত্যপূর্ণ অবস্থায় আছে মানব ধ্বংসের জন্য, সেই জিনিসটার বিপরীতে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা দেখিয়ে দিচ্ছেন যে দেখো তোমরা কিছুই পারো না আমার যদি কোনো সেখানে অন্য ইচ্ছা থাকে। এটাই আমার কাছে মনে হয়। কারণ স্বাস্থ্যখাত কত বিশৃঙ্খল, কত ভয়ঙ্কর, কত অভিভাবকহীন এবং বরাদ্দ কত সামান্য, এটা আবার বাংলাদেশের বেলায় আমরা পাশাপাশি দেখেছি। অন্য জায়গায় বরাদ্দ ছিল, অব্যবস্থাপনা ছিল। আমাদের এখানে বরাদ্দই বহু আগে থেকে অনেক কম, ব্যবস্থাপনা যেটুকু আমরা শুরু করেছিলাম সেটুকু আবার নানান কারণে এদিক ওদিক হয়ে গেছে। কারণ এখানে সম্পৃক্ত করা উচিত জনপ্রতিনিধিদেরকে, মহিউদ্দিন ভাইয়ের মতো লোক যারা আছেন তাদেরকে। সম্পৃক্ত করা হয়েছে 64 জেলায় 64 জন সচিবকে। আবার করোনা পরিস্থিতি এবং এই লকডাউন, শাটডাউন, কঠোর শক্ত, খোদার কসম শাটডাউন, আল্লাহর কসম লকডাউন, এই যে করতে করতে এরকম একটা ভাব করতে করতে এমন করা হয়েছে, এখানেও জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা হয়নি। এখানেও সেই ব্যুরোক্র্যাটরা, তাদের কি দায় পড়েছে নাকি মানুষের কাছে গিয়ে জবাবদিহি করার, তাদের সেবা শুশ্রূষা দেওয়ার? এটা হলো বড় ত্রুটি বাংলাদেশের বেলায়। আরেকটি জিনিস হলো সার্বজনীনভাবে যেটার আমার কাছে খুব ভালো লেগেছে অনেক প্রচারণার মধ্যে, এটা কোনো একটা উন্নত দেশে, সম্ভবত ইউএসএ অথবা গ্রেট ব্রিটেনের কোনো একটা বড় আপনার কি বলে শপিং মলে এন্ট্রান্সে এবং এক্সিটে চমৎকার করে লেখা রয়েছে অ্যাভয়েড টাচিং মেন, ইনস্টিড ফলো ওমেন। এখন অ্যাভয়েড টাচিং মেন, তা থেকে তারা কি বোঝাচ্ছে? মেনের এম হলো আপনার মাউথ, ইতে হলো ইয়ার, আর নোতে এনে হলো নোজ। ইনস্টিড ফলো ওমেন, ওমেনের অ্যাব্রিভিয়েশন তারা কি দেখিয়েছে? ওয়াশ ইউর হ্যান্ডস,
ওবে ফিজিক্যাল ডিস্টেন্স, এই যেমন আমরা বসে আছি ফিজিক্যাল ডিস্টেন্সে। তারপরে এম এ মাস্ক আপ, ইতে ইট অ্যান্ড এক্সারসাইজ ওয়েল, আর এনে নো আননেসেসারি ক্রাউডিং। মানে কত দূরদৃষ্টি সম্পন্ন এবং কত ইন্টেলিজেন্ট, তাদের ইন্টেলিজেন্স যেটা প্রকাশ পেয়েছে এখানে তাদের প্রচারের মাধ্যমে, সেটা আমাদের এখানে সাংঘাতিকভাবে অনুপস্থিত। আমাদের এখানে কেমন যেন একটা দায়সারা গোছের ভাব। এইটাকে কাভার আপ করা যেত জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে, তার এখন পর্যন্ত কোনো নমুনা আমরা দেখছি না। আবার পরিষ্কার মনে আছে যে ঢাকা শহরে যখন কারফিউর মতো অবস্থা ছিল প্রথম, যখন সেই 2019-এর মার্চে, 20 হ্যাঁ মার্চে এটা দেখা দিল, তখন আমি অনেকগুলো হাসপাতালে, বিশেষ করে আপনার সেই মিরপুরের একদম শেষ প্রান্তে ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যেখানে প্রথম পেশেন্ট মারা গেল এবং শনাক্ত হলো যে কোভিডে মারা গেছে, ওইখানে আমি মাস্ক, পিপিই এগুলো নিয়ে গিয়েছিলাম দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। সারা ঢাকার রাস্তায় তখন সেনাবাহিনী ছাড়া আর কিছু দেখিনি, কোনো একটা গাড়ি আমার চোখে পড়েনি আমার গাড়ি ছাড়া। যত জায়গায় সেনাবাহিনীকে আমাকে আটকেছে, আমি বলেছি যে আমি এই জিনিস নিয়ে যাচ্ছি, ওনারা আমাকে ছেড়ে দিয়েছেন। তখন যেটা দেখেছিলাম, পরবর্তীতে কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব চলে আসলো এবং ওই জিনিসটাকে যদি আমরা সাস্টেন করতে পারতাম, তাহলে আমার মনে হয় পাশাপাশি এই সাথে সোশ্যাল ওয়েলফেয়ারের ওরিয়েন্টেশনের যে জিনিসগুলো আছে, যে একদম হতদরিদ্র মানুষগুলো যারা কর্মহীন যারা হয়ে গেছে, তাদের একটা তালিকা তৈরি করে তাদের কাছে কিভাবে জিনিস পৌঁছানো যায়, সেইখানে গিয়ে আবার দেখা গেছে যে দুর্নীতি দলীয় লোকদের দ্বারাই সেখানেও দেখা গেছে দুর্নীতি বা সুপারভিশনের বেলায় যে ত্রুটিগুলো বেরিয়ে এসেছে। এই জিনিসগুলোর জন্য যে মানবিক অনুভূতিটা আমাদের তৈরি করা প্রয়োজন, সে মানবিক অনুভূতিটা তৈরি হচ্ছে না, যেহেতু সম্পূর্ণ জিনিসটাই পরিচালিত হচ্ছে শুধুমাত্র ব্যুরোক্রেটস দ্বারা। একদিকে জাতীয় কমিটি, বিশেষজ্ঞ কমিটি, তারা যেটা সাজেস্ট করছেন সেটা ঘোষণা হচ্ছে, কখনো জনপ্রশাসন প্রতিমন্ত্রী আগাম ইঙ্গিত দিচ্ছেন, কখনো ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হচ্ছে, কখনো আবার প্রধানমন্ত্রী নিজে এটাকে কি বলে আপনার উদ্দীপনা সৃষ্টি করার জন্য, জনগণকে আকৃষ্ট করার জন্য নিজে বলছেন। মানে কেমন যেন একটা মনে হচ্ছে যেন একটা এই প্ল্যাটফর্মের মতো এইখানে বিভিন্ন স্টেশনের লোক একত্র হয়েছেন, এখন গাল গল্প সুখ দুঃখ সব চলছে, একটু পরে যার যার ট্রেন আসবে দৌড়ে যার যার ট্রেনে উঠে চলে যাবে। ট্রানজিট, এই ট্রানজিট বেস সিস্টেমের মধ্য দিয়ে এটা কোনো কিছু ভালো ভবিষ্যৎ হবে আমার মনে হয় না। এটাকে মানে মোটা দাগে বললাম, টিকা নিয়ে যে কথাগুলো মহিউদ্দিন ভাই বলেছেন, অন্যান্য যেগুলো বলেছেন, হ্যাঁ স্টার্টিং ওয়াজ গুড, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা অতি নির্ভরশীলতা কিংবা অতিরিক্ত বিশ্বাস, এটা আমাদেরকে নষ্ট করেছে। কূটনীতি কিংবা নিজের দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে নীতিবোধটা নিখাদ বা সরল সহজ বন্ধুত্বের উপর নির্ভরশীল করা ঠিক হয়নি। এমনিতে যেটি আপনি অব্যবস্থাপনার কথা বললেন, বাংলাদেশে তো প্রচুর জনসংখ্যা এবং রিসোর্সেস কম, যেটি মিস্টার মহিউদ্দিন বলছিলেন, সেই পরিপ্রেক্ষিতে জীবন জীবিকার ভারসাম্য রক্ষা করতে গিয়ে খানিকটা অব্যবস্থাপনা হয়েছে, মানে সেটির দিকে মনোযোগ দুটো দিকে দিতে হয়েছে বলে না আপনার কাছে মনে হয়? এটা আপনি বলতে পারেন, কারণ জিনিসটা হচ্ছে এই যে ইংরেজি 6, আপনি দেখছেন 6, কাগজটা উল্টিয়ে যদি আমি দেখি আমি দেখব 9। এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। এই দৃষ্টিভঙ্গির ব্যাপারের মধ্য থেকে আমরা যেটা বারবার প্রথম থেকে বলে আসছিলাম, একটি বড় রাজনৈতিক দলের সদস্য হিসেবে এবং বাংলাদেশের নাগরিক তো আমি বটেই, স্বাধীন দেশের নাগরিক হিসাবে, যে এটার একটা জাতীয় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ কমিটি করা হোক, বিশেষজ্ঞরা যারা আছে তারা থাকুক, সেইখানে রাজনৈতিক দলগুলো, রিকগনাইজড পলিটিক্যাল পার্টিজ যারা, তাদের প্রতিনিধিদেরকে রাখা হোক সম্মিলিতভাবে, সরকারি দল, এবং তারা মিলে এটা লুক আফটার করবে। তাহলে হবে কি, লুফোল্ডগুলো বেরিয়ে আসবে এবং সেখানে একটা সুন্দর পরিবেশে আলোচনা হবে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। সেই জিনিসটা প্রথম থেকেই সরকার অ্যাভয়েড করেছে এবং প্রথম থেকেই সরকার এই আওয়ামী লীগের মতো এরকম একটা বর্ষিয়ান এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দলের মোস্ট সিনিয়র পলিটিক্যাল পার্সন যারা এখনও জীবিত আছেন, সেই জাতীয় নেতা, টাওয়ারিং পার্সোনালিটির নেতা জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে থেকে যারা রাজনীতি করেছেন, তাদেরকেও এইখান থেকে দূরে রাখা হয়েছে, সেখানেও নিয়ে আসা হয়েছে সেই ব্যুরোক্রেটদের। ফলশ্রুতিতে সমস্যাটা ওখানে রয়েই গেছে, কোনোটি গ্রহণ করা হয়নি সরকারের পক্ষ থেকে। এখন কি তারা মানে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণে করেননি, নাকি চারপাশের এই প্রশাসনিক বেড়াজাল ভেদ করার মতো সৎসাহস নেই সেজন্য করেননি, নাকি বিরোধী দলকে গুরুত্ব দেননি সেজন্য করেননি, এটা ওনারাই ভালো বলতে পারবেন। মিস্টার মহিউদ্দিন, মানে শুনছিলেন আপনি বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবার আছেন? আমি অন্য প্রসঙ্গে যাব। না, যে কোনো প্রসঙ্গে যেতে পারেন। আমি আলাল ভাই যেটা বলেছেন যে অলওয়েজ কোঅর্ডিনেটেড এফোর্ট ইজ গুড। এখানে যেটা, যে সরকার একটা বিশেষজ্ঞ কমিটি আছে,
তাদের মতামতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। আর আমাদের মতো দেশে আপনার জীবন এবং জীবিকা এটাকে রাখতেই হবে। উই হ্যাভ সিন দ্য ফেমিন ইন 1974। আমাদের পয়সা ছিল কিন্তু আমরা খাদ্য পাইনি। খাদ্য নিরাপত্তার যে একটা ব্যবস্থা, ইকোনমি যদি আপনার ঠিক না থাকে, এর চেয়েও হয়তো ফেটাল হইতে পারে। আপনি এখন পর্যন্ত 14,000 লোক হারিয়েছেন। মানে এই পরিবারগুলো বুঝছে যে তাদের স্বজনদের হারানোর ব্যথা, তাদের প্রতি সমব্যথী হয়েই আমি বলছি। আল্লাহ পাকের অশেষ রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মনে হয় কুদরত বা একটা আনুকূল্যে এই দেশের ক্যাজুয়ালিটি লেভেল, আমেরিকাতে যখন জনসন অ্যান্ড জনসন বা ম্যাডোনার টিকার ব্যাপারে কথা বলা হয়, তখন তারা বলে যে তোমাদের তো ডেথ রেট ওইভাবে নাই, তোমাদেরকে আমরা প্রায়োরিটি লিস্টে এখনো আনতে পারি নাই। আমাদের কিছু কিছু ওইখানে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি ডাক্তাররা আছেন, তারাও দেখেছেন যে 4 জন মাসুদ সাহেব ট্রাই করেছেন ওইখানে একটা পাওয়ার জন্য, এবং আরও অন্যান্য মেডিসিন এই ভ্যাকসিন কেনার ব্যাপারে সেই ব্যাপারটা সেইভাবে আগায় নাই। আমাদের এখন পর্যন্ত আমি বলবো যে, আমিও আবারও বলছি যে আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরে সরকারের ম্যানেজমেন্ট, এত কিছুর পরেও আমরা যেটা আলাল ভাইও বললেন যে প্রাথমিকভাবে যে টিকার আমদানি এবং দেওয়ার যে ব্যবস্থাপনা, ইট ওয়াজ রিয়েলি প্রেজ ওয়ার্দি। খুবই ভালোভাবে আমরা শুরু করতে পেরেছিলাম। এখন ওই কন্ট্রাকচুয়াল অব্লিগেশনগুলো যখন মানুষের ওই কিয়ামতের মাঠের মতো, আমি আবারও বলছি এই জন্য যে দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন আমেরিকাতে প্রেসিডেন্ট, উনি বিশ্বাস করতেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন ইজ এ গুড প্রোফিল্যাক্টিভ হিসেবে কাজ করে। এখন WHO বলছে করে না। এইটা কিন্তু বিতর্ক। আমি এখনো বলবো না, ডিসকার্ড করবো না যে ট্রাম্পের ওই ভার্সন একেবারে খারাপ ছিল বা কিন্তু এটা একটা ধারণা। তো আমাদের দেশে যেমন আইভারমেকটিন কাজ করছে, প্রথমে উকুনের ওষুধ, এই প্যারাসাইট কিলার, এইটা যে আবার করোনার কাজ করতে পারে, আমাদের তো ধারণা, আমরা শুনিও নাই, জানতামও না। তো এইসব যখন ভারতের কাছে, ভারতকে মোদি সাহেব খুব গর্বের সাথেই বলেছেন যে ওয়ার্ল্ডের ফার্মেসি, মানে চায়নাকে যেমন কনসিডার করা হয় যে ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক তেমনই ভারতকে কিন্তু মেডিসিনে আমরাও সবাই জানতাম যে দে আর ওয়ান অফ দ্য অথরিটি ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই মোদি সাহেব কিন্তু যখন অত্যন্ত মানে আনন্দের ঢেকুর গিলছিলেন, তখনই কিন্তু দ্বিতীয় ওয়েভ এসে লণ্ডভণ্ড করে ফেলেছে। এবং এই ট্রাম্প সাহেবকে উনি যখন দিতে চান নাই, ট্রাম্প সাহেব কিন্তু ইনডিরেক্টলি থ্রেট করেছে ইন্ডিয়াকে যে তোমরা না দিলে তোমাদেরকে আমরা ইকোনমিক এম্বার্গোর বিবেচনায় হয়তো চিন্তা করব। তো এতটা পৃথিবীতে মানে এইসব জিনিস সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য, যার যার সিটিজেনকে সুরক্ষার জন্য ব্যবস্থা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন কেস করছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা অনেক অনেক দেখলাম। এখন সত্যিকার অর্থে চেষ্টাটা যে খুব আন্তরিকভাবে করা হচ্ছে, আমার সেদিনও অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটাকে প্রায়োরিটিতে রেখেছেন, ভ্যাকসিন এবং ফুড সিকিউরিটি। আমাদের ফসল ভালো হয়েছে, কিন্তু আমাদের দেশে প্রায় 24 লক্ষ টনের মতো আপনার স্টোরিং ক্যাপাসিটি আছে। অ্যাটলিস্ট এনি গিভেন পয়েন্ট এটা 16 লক্ষর মতো থাকে, কারণ এইখানে একটা আমাদের কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপার আছে, এবং মার্কেটকে নিয়ন্ত্রণ করে, মার্কেটকে ব্যবস্থাপনা করে অ্যাফোর্ডেবল প্রাইসে রাখা, এটা সরকারের ব্যবস্থাপনার একটা অংশ। এগুলো চেষ্টা করা যে হচ্ছে না, সার্বিক চেষ্টাটাই হচ্ছে। এখানে আমি মনে করি যে আমাদের যদিও সংখ্যায় কম হলেও আলাল ভাইদের জাতীয়তাবাদী দলের যারা সংসদে আছেন, রুমিন ফারহানা, তারপরে আমাদের কলিগ হারুন সাহেব সাংসদ, ওরা কিন্তু সরব এবং তাদের মতামত বিভিন্ন ইস্যুতে দিচ্ছে। কোনোটা গৃহীত হয়, কোনোটা হয় না, যেগুলো সঙ্গত সেই আলোচনাটা করার সুযোগ সংসদেও। আরেকটা বিষয় তিনি বলেছেন যে জনপ্রতিনিধিদের বাদ দিয়ে আপনাদের মতো এই প্রশাসনের জায়গাটা আমি মনে করি যে হয় কি, এটা আমি আবারও বলছি যে এটা একটা ব্যতিক্রম ধর্মী একটি
পরিস্থিতি, অনেক সময়ই আমরা একসাথে হতে পারি না, আমরা একযোগে কাজ করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অনেক সময় অনেকের সাথে দেখা করতে চাইলেও উনি পারছেন না, ওনার স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ বা ওনার পার্সোনাল ডক্টরস, ওনার সিকিউরিটি, তারা কিন্তু অ্যালাউ করছে না। এইভাবে একটা ধরেন আমাদের যাদের অন্তত মাসে একবার দেখা হতো, ইনি একবার বছরেও একবার দেখা করা ইজ ভেরি বিকামিং ডিফিকাল্ট। তো এই বাবলটা কিন্তু তারা রক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্যই। এইসব ব্যাপারে সীমাবদ্ধতা আছে, তারপরেও আমি বলবো যে এখানে জনপ্রতিনিধি এবং ব্যুরোক্র্যাট, এখানে একটা ব্যালেন্স হওয়া দরকার। কোনো জায়গায় অতি নির্ভরশীলতা কোনো ভালো সুফল বয়ে আনে না। জি, মিস্টার সৈয়দ মজরুল হোসেন আলাল, একই সময়ে বাজেট নিয়ে আমরা আলোচনা করছি, আর দুদিন পরে বাজেট জাতীয় সংসদে হয়তো অনুমোদিত হবে, সংযোজন বিযোজন কী হবে আমরা জানি না। তো সব মিলিয়ে এই কোভিড পরিস্থিতিতে যে বাজেট দ্বিতীয়বারের মতো দেওয়া হলো, আপনার কি মনে হয় সেটি কতটা কোভিড বান্ধব বা স্বাস্থ্য বান্ধব, সেটিকে কতটা অ্যাড্রেস? শোনেন, এখানেও আমি ওই একই সুরে বলতে চাই যে কথাটি আমি সর্বশেষ অনুরণন যেটা আমার কথার মধ্যে থেকে যতটুকু আমি দিতে চেষ্টা করেছি, সেটা হলো যে রাজনৈতিক নেতৃত্বের যে জবাবদিহিতাটা, এইটা কোনো মহোদয়ের নাই। কারণ আজকাল অনেক এমপি সাহেবকেও দেখি, মিডিয়ায় দেখি আর কি, গিয়ে বলে পুলিশ সুপার মহোদয়, ইউএনও মহোদয়। এটা ছিল না একটা সময়, কিছুদিন আগে পর্যন্ত ছিল না। 2018 নির্বাচনের পরবর্তীতে হয়তো এইসব জিনিসগুলো এসেছে। এই যে জিনিসগুলো, এখানে এই দ্বন্দ্বটা কিন্তু আমাদের বহু আগে থেকে রয়ে গেছে। আপনি এই দেশে কিন্তু এখনও সেই 1861 সনের পুলিশ অ্যাক্টের উপরে পুলিশ বাহিনী চলছে, কয়েকটি মাত্র সংশোধনী এসেছে। আপনার সেই 1868 সনের যে সাক্ষ্য আইন, তার উপরেই কিন্তু দেশ এখনো চলছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ওটা পিলারের উপর দাঁড়িয়েছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা যেটা, সেটা আমাদের মতো রাজনৈতিক দলগুলোরই অপারগতার কারণে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক আকারে দাঁড়ায়নি। অনেক বেশি নোংরামি ভারতের মতো গণতান্ত্রিক দেশে হয় রাজনীতি নিয়ে, এর চেয়ে জঘন্য নোংরামি হয়। চরিত্র হনন, টাকা পয়সা দেয়া, নারী দিয়ে কলঙ্কিত করা, আবার নারীদের কাছে পুরুষ পাঠিয়ে কলঙ্কিত করা, তা হয়। কিন্তু তারা প্রতিষ্ঠানগুলোর কাঠামোতে কখনো কিন্তু হাত দেয়নি। রাষ্ট্র এবং সরকার, এই দুটো যে আলাদা জিনিস। রাষ্ট্র হচ্ছে একটা চিরন্তন সত্তা, আর সরকার হচ্ছে একটা অস্থায়ী ব্যবস্থা। অস্থায়ী সরকার এবং রাষ্ট্র যদি একাকার হয়ে যায়, তখন সেখানে ভালো কিছু করার সুযোগ যেমন কমে যায়, খারাপ কিছু করার সুযোগ তেমনি বেড়ে যায়। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মহিউদ্দিন ভাই একটু আগে রেফারেন্স দিয়েছেন, এই জন্য কথাটা বললাম। এই কথাটি যে আলোচনায় আমরা ছিলাম এবং এখন এই বাজেটের যে প্রসঙ্গটি আপনি আনলেন, তার মধ্যে একটা সেতু বন্ধন রচনা হতে পারে হয়তো এই তথ্যটির মধ্য দিয়ে। তথ্যটির সোর্স হলো আপনার আমাদের এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, ইউএসএ উইংয়ের যিনি জয়েন্ট সেক্রেটারি, ওই সময়কার জয়েন্ট সেক্রেটারি, 2020 ডিসেম্বরের কথা আমি বলছি, মিস্টার কবির আহমেদ, উনি একটা তথ্য দিয়েছেন, যে তথ্যটি বিভিন্ন পত্রিকায় এসেছে। উনি বলেছেন যে এমসিসি, যেটা মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন, এই প্রতিষ্ঠানটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের উপরে কোন দেশ কতটা এগুলো, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলো, আন্ডার ডেভেলপ না ডেভেলপ, আমরা তো এখন ডেভেলপিং পর্যায়ে আছি, এই ডেভেলপিং কান্ট্রিজগুলো কতটা এগিয়েছে তার মধ্যে উনি দেখিয়েছেন যে 2020-21 যে স্ট্যাটিস্টিক্স, সেখানে আগের বছরে রেড জোনে বাংলাদেশ ছিল 12 সূচকে, কিন্তু 2020-21 সেটা দাঁড়িয়েছে 13 সূচকে। তারও আগে 17-18-তে এটা ছিল 11 সূচকে, 18-19 ছিল এটি 11 সূচকে। মোট সূচক ছিল 20টি। তার মধ্যে আপনি দেখেন কোন কোন জায়গায় সূচক আরও কমেছে, কোন কোন জায়গায়। এটা আমাদের ইআরডির ইউএসএ উইংয়ের তথ্য। তারা বলছে দুর্নীতি প্রথমেই এনেছে, দুর্নীতি, রাজনৈতিক অধিকার, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা, ওই যে ইনস্টিটিউশনগুলোর কথা আমি বললাম, তথ্যের স্বাধীনতা, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, বেসামরিক ব্যক্তির নাগরিক স্বাধীনতা, রাজস্ব নীতি সহ 13টি সূচকে এই রেড জোনেই রয়ে গেছে বাংলাদেশ। অথচ দুর্নীতিতে জিরো টলারেন্সের ঘোষণা এবং ইআরডির প্রাণান্তকার প্রচেষ্টার পরেও কোট আনকোট, ওই কবির সাহেবের কথা, কোট আনকোট, অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু স্কোরে উন্নতি করা যায়নি। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। তো এই চ্যালেঞ্জিং বিষয়ে কতকাল থাকবে? আর সব কিছুই তো এখন তাদের উপরে নির্ভর করি আমরা করছি। রাজনৈতিকভাবে হ্যাঁ, মেলামেশা করা যাচ্ছে না কোভিডের কারণে, এটা মহিউদ্দিন ভাই ঠিকই বলেছেন। মহিউদ্দিন ভাইয়ের মতো ব্যাকরণসম্মত পথে যারা চলেন তাদের জন্য এটা বাধা,
কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাহেব গত পরশু দিন ফরিদপুরে দেখেন সমস্ত পত্রিকা এসেছে, বিশাল জনসভা তিনি সেখানে করেছেন, করে স্বাস্থ্যবিধির বালাই নেই, একটা স্কুলের ভবন উদ্বোধনের উপলক্ষে। এবং সেখানে যুগান্তর, প্রথম আলো, সমকাল এই সমস্ত পত্রিকায় লিখেছে যে 1700 থেকে 2000-এর উপরে লোক সেখানে উপস্থিত ছিল। তো এটা কি? এটা হলো দায়িত্বহীনতা এবং দায়িত্ববান হওয়া, এর মধ্যে যে একটা পার্থক্য, সেই জায়গাটা মানুষ যখন ভুলে যায় তখন সাধারণ যারা তাদের আর কিছু করার থাকে না। জীবন জীবিকার সমন্বয়ের প্রশ্নটাকে কেউই অস্বীকার করতে পারবে না। বাজেটের ভালোর জন্যই সরকার করে এটা নিয়েও কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু সে ভালোর মধ্যে যদি একটা গোষ্ঠী স্বার্থের দিকে প্রাধান্য দেওয়া হয় তখন সেটা চোখে বেশি পড়ে, খুব বেশি করে পড়ে। আমি আবারও সেই জাতীয় নেতাকে স্মরণ করি বারবার, টাওয়ারিং পার্সোনালিটির নেতা, আমি ডেফিনেটলি তাকে স্যালুট করি, শেখ মুজিবুর রহমান সাহেব। উনি কি বলেছিলেন? বারবার বলেছেন এই বর্তমান আওয়ামী লীগের যারা আছেন মূল পলিসি মেকিং লেভেলে, তাদের ওই ভাষণটা শোনা উচিত ভালো করে, যে বাংলার মানুষ বাঁচতে চায়, আজ বাংলার মানুষ মুক্তি চায়। আপনি জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের 6 দফার 1 নম্বর দফাটাই কি ছিল, যেটা বাঙালির মুক্তির সনদ ছিল? 1 নম্বর দফাটাই ছিল যে সমাজের সর্বস্তরে বা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব তৈরি করা, 1 নম্বর দফা। আর এরপরে আমি 5 নম্বর দফাটায় যাই। 5 নম্বর দফাটি ছিল পূর্ব পাকিস্তানের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাচার হয়ে পশ্চিম পাকিস্তানে চলে যায়, এটা ঠেকাতে হবে। এটা হলো 6 দফার 5 নম্বর দফা। আজকে পশ্চিম পাকিস্তানে যায় না, অফশোর আইল্যান্ডে যায়, আপনার মালয়েশিয়া যায়, আপনার ইসে যায়, কি সিঙ্গাপুরে যায়, কানাডায় বেগমপাড়া হয়, ওই ইসে যায়, ব্রিটেনে যায়, অন্যান্য জায়গায় যায়। তো এগুলোর তো কোনো কিছুরই কোনো সমাধান হচ্ছে না, যে কারণে একটা বেপরোয়া মনোভাবের মধ্যে দিয়ে আমরা চলছি। সেই জন্যই আমি বলছি যে যাদের অন্তত মিনিমাম জবাবদিহিতাটা মানুষের কাছে আছে, তাদেরকে এইটার মধ্যে সমন্বয় করা উচিত হয়ে পড়েছে খুবই জরুরিভাবে। বিশেষ করে এই যে শাটডাউনের কথা এখন যেটা বলা হচ্ছে, এটা জনপ্রতিনিধিদের উপস্থিতি ছাড়া এটা বাস্তবায়ন হবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম, হতে পারে না। মিস্টার শফিউল ইসলাম উদ্দিন, এবং বাজেট নিয়ে যেটি বলা হচ্ছে, উনি ইঙ্গিত করছেন যেটি নিয়ে গত 1 মাস জুড়ে বলা হচ্ছে, যে বাজেটটি ব্যবসায়ী নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন, এবং অভিনন্দন জানানোর ভঙ্গি দেখেও মনে হচ্ছে যে তারা যথেষ্ট হ্যাপি। কিন্তু অর্থনীতিবিদরা এবং সমাজের নানান মহল থেকে যেটি বলা হচ্ছে যে এটি ব্যবসা বান্ধব, ব্যবসায়ীদের খুশি রাখা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি রাখার জন্য এই বাজেটটি করা হয়েছে, যেটি খানিকটা অর্থমন্ত্রী নিজেও বলেছেন। কিন্তু অর্থনীতিবিদরা আবার বিশ্লেষণ করে দেখেছেন যে ব্যবসায়ীদের মধ্যে সব ব্যবসায়ীদের মধ্যে পড়ছে না, ক্ষুদ্র মাঝারি তারা কিন্তু এই সুবিধাগুলোর মধ্যে পড়ছেন না। না, ধন্যবাদ। একটা কোনো জিনিসই, একটা বাজেট হলো, আমরা মনে করি যে বাংলাদেশের সামনে আজকের যিনি এই দেশটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং নিষ্ঠার সাথে নির্মোহভাবে কাজটি করার চেষ্টা করছেন, তিনি একটি দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা দিয়েছেন জাতিকে। একটা 41-এ দেশ কোথায় যাবে, উন্নত বিশ্বের একটি দেশ হওয়ার একটা ভিশন দিয়েছেন। 21-এ এই দেশ কোথায় আসার কথা, একটা মিডল ইনকাম কান্ট্রিতে আমরা একটু পিছিয়ে আছি। আমরা ডেল্টা একটা 21 শতকের একটা পরিকল্পনা দিয়েছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ এই 21-22-এর যে বাজেট, সেটা এখানে কতগুলো, যেমন আপনি এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছেন, বা পদ্মা ব্রিজ করছেন, বা কর্ণফুলী টানেল করছেন, বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছেন, এটা কিন্তু 3-4-5 বছরের একটা প্রজেক্ট, তার একটা ব্যয় কিন্তু এখানেও আছে। তা আমরা যদি, যেটা আমার কলিগ আল ভাই যেটা বলেছেন, যে অনেক কিছুতে আমাদের উন্নয়ন হয়নি, যেগুলো উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে, যেমন অনেক কিছু বলেছেন উনি এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের। কিন্তু আমরা যে আসল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা 2013-তে যেটা অর্জন করেছি, যেটা অনেক দেশ তখন তাদের যে রিপোর্টটাও জমা দিতে পারে নাই এলডিসি কান্ট্রি, তখন কিন্তু প্রাউডলি বাংলাদেশ এটা বলতে পেরেছে এবং এটার থেকে সাকসেসফুলি আমরা অ্যাচিভ করেছি। উই আর ইন এ ওয়ে টু অ্যাচিভিং এসডিজি নাও। এই এসডিজিকে অ্যালাইন করে আজকে বাংলাদেশের সোশিও ইকোনমিক যে কন্ডিশনটা আছে, আজকে আপনার দেশের পার ক্যাপিটা ইনকাম, এখন এগুলো বললে আবার
অনেক অর্থনীতিবিদ অনেকে বলতে চান আচ্ছা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা প্রথমেই আলাল ভাই বললেন যে পৃথিবীর যারা মোড়ল, এই G7-এ 57% ওয়েলথ পৃথিবীর ওদের কাছে আছে। এখন আমি যদি বলি যে $2227 আমার আজকে পার ক্যাপিটা ইনকাম এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু আমাদের একটা গর্ব করার মতো বিষয়। 2004-05 অর্থ বছরে এটি কিন্তু $513 ছিল আমাদের। কিন্তু অনেক অর্থনীতিবিদ বা সরকারের বাইরের প্রতিষ্ঠানগুলো সেগুলো তো তাদের জরিপ পাওয়ার এই হিসাবের সঙ্গে একমত না। এইটা তো যতক্ষণ পর্যন্ত আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত IFC, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জেপি মর্গান, HSBC এই ধরনের কোনো প্রতিষ্ঠান না বলবে ততক্ষণ, হ্যাঁ আমি বলছি না, যতক্ষণ না বলবে ততক্ষণ ওটা কারেক্ট না। যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আমাদের বিগত সরকারের সময় কনজিকিউটিভলি আমরা করাপশনের মধ্যে ছিলাম। এখন হয়তো করাপশনটা একটু কমেছে, আমি বলবো না যে দিস ইজ মানে এখনো অ্যাকসেপ্টেবল লেভেলে বা টলারেন্স লেভেলে আমরা আসতে পেরেছি, এই ব্যাপারে আমি একেবারেই বলবো না। আজকে আপনি $2227 উন্নীত হয়েছেন, এটা আমাদের কথা না, এটা বাইরে যারা ওই যে তত্ত্ব দিলে বিক্রি হয় তারা বলছে। এখন পাকিস্তান, যে পাকিস্তানের কাছ থেকে আমরা ফ্রিডম ফাইট করে এ দেশকে লিবারেট করে এসেছি, তাদের ওইখানে কত 1543, ইন্ডিয়াতে কত 1947। এটা ডেফিনেটলি এটা একটা সোশিও ইকোনমিক ইন্ডিকেটর। এটা আপনি ওই গার্লস এডুকেশন বলেন, আমাদের 72%, আপনার পাকিস্তানে 57%, ইন্ডিয়াতে 66%, লাইফ এক্সপেক্টেন্সি বলেন, চাইল্ড মর্টালিটি রেট বলেন, আপনার আমাদের উইমেন, আমাদের একটা এই সাকসেস আর ইকোনমিক যে মিরাকলি একটা সাকসেসফুল যে অধ্যায় আমাদের রচিত হয়েছে, এর মধ্যে আমি মনে করি এডুকেশন এবং আমাদের যত সমালোচনাই করি এগুলো আমাদের উন্নয়ন, এবং এটা মানতে হবে। 36% আমাদের আজকে আমাদের মা বোনরা আমাদের সাথে অংশগ্রহণ করছেন কাজে। 36%, এটা ইটস নট এ মানে সিম্পল একটা জিনিস। এটা এই সাউথ ইস্ট এশিয়াতে এটা একটা গর্ব করার মতো জিনিস। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এখন অ্যাবাউট 73 ইয়ার্স, যেখানে পাকিস্তানে 67, ইন্ডিয়াতে 69। এগুলো এই যে স্বাস্থ্য অব্যবস্থাপনা, এত অভিযোগ আমরা করছি কেন? ওইটা যারা দায়িত্বে আছেন তারা ইমপ্রুভমেন্ট করবেন এটার থেকে, এটা ভালো জিনিস। কিন্তু তারপরে এই যে চাইল্ড মর্টালিটি রেট কমে গেল, এই যে আমার লাইফ এক্সপেক্টেন্সি বাড়লো, এখানে কি একটুও স্বাস্থ্য, এটা আমি বলছি না যে এখনকারটাই দিতে হবে, ধারাবাহিকভাবে স্বাস্থ্য ব্যবস্থায় কিছু অবদান রেখেছে বলেই কিন্তু এগুলি হয়েছে। এগুলার তো আমার স্ট্যাটিস্টিক্স না, দিজ আর দ্য স্ট্যাটিস্টিক্স দোজ হু আর ক্রেডিবল। আমরা যাদেরকে ক্রেডিবল বলি সেখানে যথেষ্ট ওইখানেও চিন্তার ব্যাপার আছে। এই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের আজকে সোশিও ইকোনমিক কন্ডিশনে একটা পরিবর্তন এসছে। আজকে যেখানে মঙ্গাপীড়িত একটা দেশে, যেখানে অনেকেরই দুবেলা খাদ্য সংস্থানের ব্যবস্থা ছিল না, সেখানে কিন্তু আপনি একেবারেই অজপাড়াগায়ে আপনি যদি যান, সেখানে এখন বিউটি পার্লারও পাওয়া যায় এবং পায়ে একটা স্যান্ডেল পাওয়া যায়। এটা কিন্তু আমার মানতে হবে। এটা যদি আমি বলি যে না, ওল লেভেল থেকেও কতটুকু উন্নতি করলো, হ্যাঁ আমাদের দেশেও এখনো রিচ অ্যান্ড পোরের বৈষম্য আছে, এগুলো আরও বেশি ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য আমরা বলছি, চেষ্টা করছি, কিন্তু ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু দৃশ্যমান। ডেভেলপমেন্ট নিয়ে তো কোনো বিতর্ক নেই, কিন্তু একদম সোজা বাংলায় যদি বলি, কোনো পরিসংখ্যান ছাড়া একটা মানে কি বলে মাল্টি স্টোরিড বিল্ডিং করতে নিচের ফাউন্ডেশন বাদ দিয়ে, প্রথম তলা দ্বিতীয় তলা বাদ দিয়ে তো 15 তলা করা সম্ভব না। বিশ্বের সেরা অর্থনীতি যত প্রতিষ্ঠানগুলো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি থেকে শুরু করে যারা, প্রত্যেকে বলছে যে এটা ধারাবাহিক উন্নয়নের ফসল। এটা নারী শিক্ষা, তারপরে এই যে আপনার সামাজিক সুরক্ষা, এগুলোতে হয়েছে কি, বিএনপির সময় বেগম খালেদা জিয়ার সরকার যেটা চালু করেছেন, 96 সনে এসে
নেত্রী শেখ হাসিনা সরকার আবার ওইগুলোকে সাস্টেন করেছেন। আবার উনি যেগুলো সাস্টেন করেছেন তার মধ্যে যেটা যেটা এই যে সোশ্যাল স্ট্যাটিস্টিক্যালি ডেভেলপমেন্টের জন্য ভালো, সেটাকে আবার বেগম খালেদা জিয়া 2001-এ এসে সাস্টেন করেছেন। আপনি এই আবার ক্রীড়া ক্ষেত্রে কি ক্রিকেটের কথাটা ধরেন, এই যে আমাদের এগুলো হয়েছে এগুলো ধারাবাহিক একটা ফসল। এবং আওয়ামী লীগ হলো সেই সৌভাগ্যবান রাজনৈতিক দল যে যেভাবেই হোক তারা 3 দফায় এখন পর্যন্ত দেশ পরিচালনা করছে কনসিকিউটিভলি, এর মধ্যে কোনো বিরতি নেই। এই সুযোগটা অন্য কোনো রাজনৈতিক দলের বেলায় হয়নি। তবে পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে যতই আমরা দেখাই কিংবা বিতর্ক করে যতই কম দেখাই, দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে আয় বৈষম্য এত 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 বেশি বেড়েছে যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে দস্তুর মতো সাংঘর্ষিক, দস্তুর মতো। বাংলাদেশের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রথম স্বাধীন বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা, আর এখন বাংলাদেশ ব্যাংক থেকে একবারে চুরি হয়ে যায় 800 কোটি টাকা। তো এই জিনিসগুলো তো আছে, উন্নয়ন নিয়ে কারো তো কোনো বিতর্ক নাই। আমরা কথায় কথা বলি, অনেক অনেক দায়িত্বশীল আমাদের নেতারা নেত্রীরা বলেন আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি। সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে এখন 61,800 থেকে 62,000 US ডলার পার ক্যাপিটা ইনকাম। সিঙ্গাপুরের একটি ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, তাদের ক্যাপিটাল নেটওয়ার্থ হচ্ছে 333 বিলিয়ন US ডলার। আর বাংলাদেশের 60টা ব্যাংক মিলিয়ে হচ্ছে 110 বিলিয়ন US ডলার। তা আমরা কিভাবে তাদের কাছে গেলাম? 1971-ই আপনি ধরেন, আমাদের মুক্তিযুদ্ধের 1971, 1971-এর 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 16ই ডিসেম্বরে বাহরাইন স্বাধীন হয়েছে, জিসিসি কান্ট্রি। আমি অন্য বেশি উন্নত দেশের দিকে গেলাম না। 2রা ডিসেম্বরে আপনার স্বাধীন হয়েছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেট যেটা। আর 18ই ডিসেম্বরে কাতার স্বাধীন হয়েছে। এখন 2012 থেকে আপনার সেই কাতারে মাথাপিছু বার্ষিক আয় যেটা যেটা আমরা পার ক্যাপিটা ইনকাম যেটা বলি, সেটা হচ্ছে 1,06,000 US ডলার। আপনার ইউএইতে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 70,000 US ডলার। বাহরাইন, জিসিসি কান্ট্রি যেটা বাহরাইনে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 52,000 US ডলার। অথচ 1970-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত আমাদের পার ক্যাপিটা ইনকাম এবং সাউথ কোরিয়ার পার ক্যাপিটা ইনকাম এক ছিল, সমান ছিল। মনে করে দেখেন মহিউদ্দিন ভাই, সমান ছিল। তাহলে এই তুলনাগুলো করা মানে কি আমরা এই সরকারকে ব্যর্থ করতে চাচ্ছি? তবে সেইটা না, এটা একটা সাস্টেনেবল ব্যাপার। এবং এই সাস্টেনেবিলিটি রাখতে হলে যে জিনিসগুলো দরকার, সেই জায়গাটায় হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা যত বেশি বেশি করে বলি, এইটার বিষয়ে যত বেশি বেশি আমরা সেই চেতনাগুলোর দিকে যথার্থ অর্থে তাকাবো, তাহলেই সেটা হবে বলে আমি মনে করি। আপনি দেখেন সর্বশেষ ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট যারা, তারা কি বলছে? এই বছরের মার্চে তাদের রিপোর্টটা এসেছে। তারা বলছে যে 128টি দেশের মধ্যে আইনের শাসনের বৈশ্বিক সূচকে বাংলাদেশ আছে 115 নম্বরে। এটা স্বাধীনতার চেতনার মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যায়। আপনি দেখেন ভিডেম ইনস্টিটিউট সুইডেনের, এদের তো পলিটিক্যাল এজেন্ডা কম থাকে। ভিডেম ইনস্টিটিউট বলছে যে গত 10 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র উইক থেকে উইকার হয়েছে, এবং নির্বাচন কতটা পরিচ্ছন্ন তার পাশাপাশি সংগঠন করা ও মত প্রকাশের স্বাধীনতা তারা বিচার বিশ্লেষণ করে 1900 সন থেকে। এই প্রতিষ্ঠানটি 1900 সন থেকে ইংরেজি এটা করে, তাদের এটা হলো রিপোর্ট। আপনার ফ্রিডম হাউস ইউএসএ তারা বলছে 1972 থেকে 49 বছরব্যাপী যে পরিসংখ্যান, পরপর 3 বছর, তার মধ্যে মাত্র পরপর 3 বছর বাংলাদেশ একটি মুক্ত গণতান্ত্রিক দেশ ছিল। এটা তারা বলছে। পরপর 3 বছর কি? 1991, 1992, 1993। নাগরিক স্বাধীনতায়, গণমাধ্যমের স্বাধীনতায় 2002 থেকে 118তে ছিল বাংলাদেশ, সেখানে অধঃপতিত হতে 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 8 বছরে এসে পৌঁছেছে 151-তে। এটা বলছে রিপোর্টার সাফ ফ্রন্টিয়ার্স। তো এই যে সূচকগুলো, এগুলোর দিকেও তো আমাদের তাকাতে। আমাদের প্রতিষ্ঠান যেটা নিয়ে বিতর্ক সরকারি দলে বিরোধী দলে বিদ্যমান বহু বছর ধরে, তারা বলছে যে 2019-এর স্ট্যাটিস্টিক্সে যে ধনী দরিদ্রের আয় বৈষম্য বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। আমার পয়েন্ট আউট করার জায়গাটা হচ্ছে ওই ক্ষেত্রটা, যে একটা গোষ্ঠী স্বার্থের ব্যাপারে গিয়ে একটা অর্থনৈতিক উন্নয়ন করা, এটা অর্থনৈতিক সাম্য বলতে যেটা বোঝায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা যে সকল মানুষের কল্যাণ, সে সকল মানুষের কল্যাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে, একটা গোষ্ঠীর কল্যাণটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এইখানটাই হলো সমস্যা। উন্নয়ন নিয়ে কোনো বিতর্ক নাই। ধন্যবাদ আপনাকে। না, যেগুলো মনে করেন
কোভিডের মধ্যে অনেক লোক আমাদের যে আমরা শুরু করেছিলাম এই সরকারের সময় প্রায় 40% পভার্টি লেভেল ছিল, সেটা কমে 20.5 নেমে এসেছিল কোভিডের আগে। এখন নতুন করে কিছু লোক আপনার দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। সীমার নিচে বা স্ট্রাগল করছেন না তা না, কিন্তু অনেক মিডল ক্লাস যিনি একেবারে নিম্ন মধ্যবিত্ত ছিলেন উনি হয়তো চাইতেই পারছেন না। এই যে তাদের জন্য আমরাও কিন্তু বলছি যে ওদের লিস্ট করা হচ্ছে নতুন করে, এবং হ্যাঁ খুব টোকেন অফ একটা জেস্টার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী কিছু উপহার পাঠিয়েছেন, নতুন লিস্ট হচ্ছে, এবং সোশ্যাল সেফটি নেটের রিয়েল সেন্সে যে কাজ, আমি নিজেও একটি উদ্যোগী হয়ে, যেহেতু আপনি বললেন যে আমি বিজনেস কমিউনিটির সাথে এই দীর্ঘ আমার জীবনের একটি পরিক্রমা সময় কাটিয়েছি, 30 বছরের মতো এর প্রতিনিধিত্ব করেছি বিভিন্ন পজিশনে। আমার সক্ষমতা থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রীর কিছু নোবেল ভেঞ্চার যেগুলো নিয়েছেন, এই যে আশ্রয়ন প্রকল্প, ঘরে ফেরা, এইসব নানান নাম দিয়ে, এই শুধু এই বছরে 1,23,000 ঘর, এই 2টি ঘর, একটি কিচেন, একটি বারান্দা ওদের জন্য দেওয়া হচ্ছে, যাতে উনি চান, এটা ওনার জীবদ্দশায় উনি পারলে এর মতো ভালো কাজ হয় না, যে যারা গৃহহীন তাদেরকে একটি ছাদ দিয়ে এখন একটা সেমি পাকা ঘর তাদের জন্য করা হচ্ছে। এই যে ভালো উদ্যোগগুলো, এই বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 থেকে 20,000 টাকা করা হয়েছে, এই যে বিভিন্ন রকম অনেক মুক্তিযোদ্ধারা কিন্তু রেকগনিশন তো দূরের কথা, এখনো মাঝে মাঝে আপনাদের এই চ্যানেল বা আপনাদের সংবাদ মাধ্যমে দেখি যে অনেকে হয়তো লিস্টেড হন নাই, কিন্তু সরকারের যে এই উদ্যোগগুলো আছে, এই কাজগুলো যে হচ্ছে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করার জন্য একটি অদম্য বাসনা সেখানে আছে। এটা ঠিক, আমরা সবাই মিলে একসাথে, এটা আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই মিলে ধনী গরিবের বৈষম্য কম থাকবে, প্রতিটি মানুষ তার ফান্ডামেন্টালস যে নিডসগুলো আছে, বাসস্থান, খাদ্য, অন্ন, বস্ত্র, সেই জায়গাগুলোতে আমরা নিশ্চয়তা দেওয়ার জন্যই আমি মনে করি যে আমার যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি নিরলসভাবে কাজ করছেন। তার চেষ্টা মধ্যে আমি সততা দেখেছি, যার চেষ্টার মধ্যে একটি কঠোর পরিশ্রম এবং চিন্তা দেখেছি, যেটা সত্যিকার অর্থে আমাদের বিজনেস কমিউনিটি থেকে টোকেন অফ প্রায় 71,50,00,000 টাকা শুধু আমার তরফ থেকে আবার মানে উঠাতে পেরেছি। আপনার অনেকে ব্যাংকার উমুক তুমুক মিলে 400-500 কোটি টাকা ওইখানে দিতে পেরেছে, কিন্তু এটা তো কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট চলছে, কিন্তু চলমান। যে কোনোভাবে হোক, আপনার যারা আমাদের স্বাধীনতায়ও, যেটা কিছু মিডল ইস্টার্ন কান্ট্রি কথা এখানে উল্লেখ করেছেন আমাদের আলাল ভাই, সেখানে এই বাহরাইন বা কুয়েত বা সৌদি আরব, এদের 1,06,000 হবে, এটি স্বাভাবিক, কারণ আল্লাহ পাক ওনাদেরকে ওই মাটির নিচে ব্ল্যাক গোল্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে ওনারা করছেন। এবং সেই দেশের আমি একটা ইয়েতে গিয়েছিলাম, এই মাননীয় প্রধানমন্ত্রী তখন, ওনাকে এবারও কিছু পয়সা দেওয়া হয়েছে ফর ডিস্ট্রিবিউটিং, একদম ওনাকে অ্যাজ এ পার্সোনাল লেভেলে ওনাকে দিয়েছেন। তো উনি এগুলো বাংলাদেশের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা এবং আপনার ইসলামিক ফাউন্ডেশনে প্রায় 200 কোটি টাকার একটা ইয়ে করে। উদ্দেশ্যটা হলো, আমি যেটা বলতে চাই, যে যেটা বলেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু, উনি বারবারই বলেছেন যেখানে একটা ধনী মানে দারিদ্রতা মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেই উনি 1948 সনে পাকিস্তান হওয়ার পরেই বুঝতে পেরেছিলেন যে এই দেশটি আমাদের জন্য নয়। কারণ উনিও একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, তৎকালীন মুসলিম লীগের একজন অ্যাক্টিভিস্ট হিসেবে উনিও কাজ করেছেন। এই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আপনার অ্যাকোমোডেশন, ওদের জীবন জীবিকার উন্নয়নের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে সংগ্রাম করে প্রথম জেলে গেছেন। তো ওনার তো জীবনটাই ছিল এই বাঙালি জাতির জন্য, যার জন্য তার জীবনের যৌবনের যে সময়টা, যেটা
আমাদের অনেকেই সমালোচনা করেন, এর মধ্যে আসিফ নজরুল একজন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, হি ইজ অলসো ক্রিটিসাইজিং। আমি সামটাইম আমি ওনার দেখি, উনিও বলছিলেন যে মানুষটি তার এই দেশের স্বপ্নে বিভোর হয়ে সংগ্রাম করে তার যৌবনের সময় তার ছোট ছোট বাচ্চাগুলো যখন আপনার এই আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা, যাকে হাসু বলতেন, বা কামাল যখন ছোট ছিলেন, তখন তাদেরকে রেখে কারাবরণ করার মতো বুকের পাটা বা সাহস, এটা একেবারেই দেশকে নির্মোহভাবে ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। যার জন্য উনারও এটা চেতনা, আমি উনার সাথে একমত। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যখন মানুষ, প্রতিটি মানুষ হাসি মুখ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন জাতির জনক দেখেছেন, আমরা সেই স্বপ্ন এখনো দেখি। যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, মানুষ সংগ্রাম করে। আমরা একেবারে শেষ মুহূর্তে জাস্ট 1 মিনিট করে আপনারা দুজন বলবেন শেষ করবার জন্য। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আল্লাহ। আমি দুটো জিনিস এখানে কোনো বিতর্ক তৈরি করতে চাই না, দুটো জিনিস আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত ইদানিংকালে, যেটা খুব বড় আকারে আমার কাছে বিপদ সংকেতের মতো মনে হচ্ছে। সেটা হচ্ছে যে IOM যে সংস্থাটি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেন্টস, কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে, 3 মাসও হয়নি, তিউনিসিয়ার একটি ক্যাম্প থেকে 750 অভিবাসীর মধ্যে, অবৈধ অভিবাসীর মধ্যে 39 জন বাংলাদেশিকে সেখান থেকে খেদানোর জন্য তারা নিয়মিত ক্যাম্পে হাজিরা দিয়ে বলছে যে তোমরা চলে যাও, তোমাদেরকে কিছু আমরা দিচ্ছি নগদ অর্থ এবং টিকিট করে দিচ্ছি বাংলাদেশে, অনলি বাংলাদেশি সিটিজেনদেরকে। এটা কিন্তু CNN এর রিপোর্ট থেকে আমি বলছি। সেইটার ব্যাপারে যখন দৃষ্টি আকর্ষণ করা হলো, আমরা ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে কোনো তৎপরতা দেখলামও না, শুনলামও না পরবর্তীতে আর কি হয়েছে। এই যে তিউনিসিয়ায় এখন আবার হলো, প্রায়শই আমরা দেখি মালয়েশিয়া যাওয়ার পথে ডুবে মারা যাচ্ছে, এই মারা যাচ্ছে, ওই মারা যাচ্ছে। এই ব্যাপারটা ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব তো অনেক কথা বলেন, ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার, এক। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনাগুলো ছিল আমাদের ব্যাংক মালিকদের উপরে, সিএসআর এর ব্যাপারটা, ব্যাংক মালিকরা সম্পূর্ণ উল্টোটা করছেন, এবং সেটা করছেন চিঠি দিয়ে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে চিঠি দিয়ে স্টাফদের বেতন 15% কমিয়ে দিয়েছেন অনেক ব্যাংক, তাদের প্রণোদনা, তাদের অন্যান্য যেটা বোনাস, ইনক্রিমেন্ট, এগুলোকে সব বন্ধ রেখেছেন সাইনেডাই। এগুলো তো থাকা উচিত তৎপরতার মধ্যে। প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে আপনি যেটা বললেন, ওই ঘরের জন্য বা গরিব মানুষের বাঁচার জন্য 50 কোটি দিয়ে এলেন, আর এখানে নিজের কর্মীদেরকে 500 কোটি থেকে বঞ্চিত করলেন, সেটা দেখার কেউ নেই। এটা দেখতে হবে। ছোট্ট করে জাস্ট আমি বলবো যে বাংলাদেশের যে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে যে সংগ্রাম, যে কষ্ট, যে ত্যাগ আমরা স্বীকার করেছি স্বাধীনতায়, আমরা সেটিকে অব্যাহতভাবে অর্জন করতে গেলে আমাদের, যেটা বললেন 700 কোটি টাকার বাজেট, আজকে 6 লক্ষ কোটি টাকার উপরে, এবং ইতিহাসের সর্ববৃহৎ বাজেট দিলাম। যেমন আমরা বলছি যে বাজেটে যে আমাদের যে দুর্বল যে দিকগুলো আছে, সেগুলোকে আমরা সমালোচনাগুলো নিয়ে, কনসিডারেশনে নিয়ে সেগুলোকে করতে হবে। যেমন বাজেট ইমপ্লিমেন্টেশনে আমাদের যারা প্রজেক্ট ডাইরেক্টররা থাকেন বড় বড় প্রকল্প বাস্তবায়নে, আমি সংসদেও সেদিন বক্তব্যে বলেছি যে এই যে ঢাকা গাজীপুর রোডে একটা বেহাল অবস্থা, একটা প্রজেক্ট যদি 8 বছর 10 বছর লেগে যায়, এতে যেমন কস্ট বৃদ্ধি পায়, মানুষের দুর্ভোগ বাড়ে এবং মানুষের কর্মঘণ্টা কমে যায়। এইসব ক্ষেত্রে আমরা গঠনমূলক সমালোচনাগুলো নিতে চাই এবং নিয়ে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। এখানে যারাই যেখানে দায়িত্বে আছেন সেটিকে কনসিডারেশন নেবেন, সেটিই আমাদের। অনেক ধন্যবাদ মিস্টার মোয়াজ্জেম হোসেন আলাল এবং মিস্টার শফিউল ইসলাম মহিউদ্দিন। দর্শক, নিজেদের সুরক্ষাটা নিজেদের করতে হবে এবং বিধিবিধান যা আছে সেগুলো মেনে চলতে হবে। আমার অতিথিরা বারবার উচ্চারণ করছিলেন, মাস্ক পরতে হবে, নিজের স্বার্থে পরতে হবে এবং আপনার পরিবারের সকলের স্বার্থে পরতে হবে। হাত পরিষ্কার রাখতে হবে, হাতকে নাক, মুখ, চোখ থেকে দূরে রাখতে হবে, অপরের থেকে পারস্পরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং কোনো ধরনের সভা সমাবেশ বা যে অনেক মানুষ একসঙ্গে হওয়ার যে কোনো অনুষ্ঠান থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এর কোনো বিকল্প নেই। টিকা আসা মাত্র টিকা গ্রহণ করতে হবে এবং টিকার ব্যবস্থা অবশ্যই সরকারকে দ্রুততার সঙ্গে করতে হবে, যত দ্রুততার সঙ্গে সম্ভব। যদি কোভিড থেকে মুক্ত হতে হয় বা কোভিডের সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়, এইসব ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।